ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন অ্যাটর্নি জেনারেল। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। গত 15 বছর সাংবাদিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেষ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতাদেশের মেয়াদ, ওয়াশিংটনের সাথে আলোচনা করছে বিভিন্ন দেশ, বড় ছাড় পাওয়ার আশা ঢাকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের ঐকমত উচ্চ আদালতের রায়ের পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে এটি নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে শনিবার ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার অপেক্ষা নাগরিক সমাজের ভূমিকা বেশি, এই শিরোনামের পক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেয়। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। ছায়া সংসদ বিতর্কের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? উত্তর, পারবে না। পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কি না? আমি মনে করি না সেই শঙ্কা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। সংবিধান নতুন করে লিখতে আপত্তি না থাকলেও অ্যাটর্নি জেনারেল মনে করেন দেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, তবে জনবিরোধী সংশোধনীগুলো বাদ দেওয়া উচিত। অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অব দ্য বেস্ট কনস্টিটিউশনস অব দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে নিতে ঐকমত্য কমিশন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু 8ম সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত আগে এর বিরুদ্ধে রায় দিয়েছে। আবার এ ধরনের উদ্যোগ আইনগতভাবে বৈধ কি না? ঐকমত্য কমিশন অনেক বিষয়ে নিশ্চয়ই রিকমেন্ডেশন করবেন। সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং পরবর্তী সংসদ সব কিছু যাচাই বাছাই করে নিয়েই করবেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 8ম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারবো। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামাতে ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক এক সেমিনারে তিনি কথা জানান। প্রেস সচিব বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল, সেটা দূর করে মুক্ত ও ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ গড়তে চাইছে সরকার। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির
হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। মিডিয়া হাউসগুলোর নিজস্ব নীতিমালা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জানান, গত 15 বছরে সাংবাদিকদের গুম ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে রিপিট না হয়। পিএম অফিসের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত, আরও আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে, এটা খুবই এসেনশিয়াল। এবং এই কাজটা এখন যদি আমরা না করতে পারি, সামনে হয়তো এটা আরও ঝুঁকিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা আছে। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার 39 ঘণ্টা পর মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। পুলিশ জানায়, মামলায় 38 জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। যাচাই শেষে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার করইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলে সহ একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়। তারা হলেন করইবাড়ি গ্রামের খলিলুর রহমান জুয়েলের স্ত্রী রোকসানা বেগম, ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার জোনাকি। মব ভায়োলেন্স বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নেতারা। সভায় নজরুল ইসলাম খান বলেন, ঐক্যমত্যের কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারা যদি আইনের ব্যত্যয় ঘটায়, তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য তার। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙার সংস্কৃতি থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন নেতারা। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন, এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে, সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা, তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এটি একটি দলিল হয়ে রয়েছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামিদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। অন্যান্য সংস্কারের চেয়ে মানবাধিকার প্রতিবেদন বাস্তবায়ন
বাস্তবায়ন সরকারের ১ নম্বর এজেন্ডা হওয়া উচিত বলে মত তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নৃশংস গণহত্যা চালালেও শেষ অবধি ক্ষমতা টেকাতে পারেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো গণহত্যার স্বাধীন তদন্তে ইতিহাসে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। দীর্ঘ ১ মাস বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন স্থান থেকে তথ্য জোগাড় করে মিশন। তদন্ত কাজ চলে ৫ মাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এতে বলা হয়, সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই নিহত হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেয় সরকার। পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন শহীদ আবু সাইদ। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার সহিংস পথ ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে বলে প্রতিবেদনে বলা হয়। একটা রাজনৈতিক সরকার কতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল জাতিসংঘের প্রতিবেদন সেটা সঠিকভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এদিক থেকে প্রতিবেদনটি একটা দলিল বলে মনে করেন তিনি। একটা পলিটিক্যাল লিডারের সময় যদি এটা হয়, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এটা এবং যা যা ক্রাইম হয়েছে, যারা এজেন্সিগুলো ছিল, পুলিশ, র্যাব ট্যাব, অনেক কিছু আইডেন্টিফাই করছে, এই পুরো রিপোর্টটা বাস্তবায়ন করার দরকার ছিল। এটা আমার মতে এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। আমরা এখন ইলেকশনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আনবে না শুধু তুমি ইলেকশন করে, এটা ব্যালট ডেমোক্রেসি, কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটা অথরিটেরিয়ান রুলার হয়ে গেল। সে যা করে গেছে 16 বছরে, এটা কোনো নজিরবিহীন। তো এটা যেন আবার না হয়, আবার যেন ফ্যাসিজম ফেরত না আসে, এইটা সবাইকে আমাকে অ্যাড্রেস করতে হবে। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই রিপোর্টটা এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে এবং একই সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মানবাধিকার ভায়োলেশন হয়েছে এটা একটা বৃহৎ স্বীকৃতি। সুতরাং আমরা এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন ওঠার ক্ষেত্রে বা কোনো আলোচনার ক্ষেত্রে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাকে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ, এই রিপোর্টটার মাধ্যমে এটার একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসেবে কাজ করবে আমাদের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করানোর জন্য। অপরাধীদের বিচারের পাশাপাশি বিচার খাতের সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের পরামর্শ দেয় জাতিসংঘ। হত্যা, গুম, খুনে জড়িত থাকায় র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশও ছিল প্রতিবেদনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেষ হয়ে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা পাল্টা শুল্কের কার্যকারিতার মেয়াদ। নয়া শুল্ক যাতে কার্যকর না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এসব আলোচনায় এরই মধ্যে অনেক দেশ ভালো অগ্রগতিও করেছে। জানা গেছে বাংলাদেশে এই সংক্রান্ত আলোচনাকে বেশ গুরুত্ব দিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। ৩ জুলাই ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ দলের। পরবর্তী বৈঠক হতে পারে ৯ জুলাই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গণমাধ্যমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে তারা আশাবাদী। তারা আশা করছেন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি থেকে ভালো ছাড় পাবে বাংলাদেশ। তিনি জানিয়েছেন বাংলাদেশও যুক্তরাষ্ট্রকে যতদূর সম্ভব শুল্ক ছাড় দেবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে 15% শুল্ক দিয়ে গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক অবিশ্বাস্যভাবে বাড়ান। বাড়তি 37% শুল্ক আরোপ করা হয়। এতে মোট রপ্তানি শুল্কের পরিমাণ দাঁড়ায় 52%। বিশ্বের আরও বহু দেশের রপ্তানিতে এমন শুল্ক আরোপ করা হয়, এতে সারা বিশ্বে বাণিজ্য ও অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক সমালোচনার মুখে ৯ এপ্রিল নয়া শুল্ক নীতি ৩ মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন অ্যাটর্নি জেনারেল। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। গত 15 বছর সাংবাদিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের চেষ্টা করছে সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেষ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিতাদেশের মেয়াদ। ওয়াশিংটনের সাথে আলোচনা করছে বিভিন্ন দেশ। বড় ছাড় পাওয়ার আশা ঢাকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।